নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। আজকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো এর আগে কোনো না কোনো পরীক্ষায় এসছে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। ফাদার অফ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির জনক কাকে বলা হয়? এটা বন্ধুরা ফ্ল্যাট কোশ্চেন, যেটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে অ্যাডাম স্মিথ, যিনি দ্য ওয়েলথ অফ নেশনস বইয়ের মাধ্যমে ক্লাসিক্যাল ইকোনমিক্স এর ভিত্তি স্থাপন করেন। ওয়ান বায়ার অ্যান্ড মেনি সেলার, যখন একজন ক্রেতা এবং অনেকগুলো বিক্রেতা থাকে তখন বাজারের পরিস্থিতিকে কি বলা হয়? তো প্রথম হচ্ছে মনোপলি, যেখানে একজন বিক্রেতা থাকে আর অনেকগুলো ক্রেতা থাকে। নেক্সট হচ্ছে অলিগোপলি, যেখানে কিছু সংখ্যক বড় বিক্রেতা বাজার নিয়ন্ত্রণ করে। এটা হবে না বন্ধুরা। এরপর হচ্ছে মনোপসনি, সঠিক। একজন বড় ক্রেতা এবং অনেকগুলো বিক্রেতা। আর পারফেক্ট কম্পিটিশন, এখানে হচ্ছে অনেকগুলো বিক্রেতা এবং ক্রেতা থাকে, কেউই বাজারে আধিপত্য বিস্তার করতে পারে না, যেমন আমরা বাজারে গিয়ে দেখি। মার্কেট স্ট্রাকচার উইচ ইজ ডমিনেটেড বাই অনলি স্মল নাম্বার অফ ফার্মস, এমন বাজার যেখানে খুব অল্প সংখ্যক কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে। তাহলে পারফেক্ট কম্পিটিশন আমি একটু আগেই বলেছি। মনোপলি এটাও বলেছি। অলিগোপলি এটা সঠিক, কয়েকটি বড় কোম্পানি বাজারে আধিপত্য করে, এটাও আগে বললাম। আর মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে এটা একটা কম্বিনেশন অফ মনোপলি অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন। এখানে অনেক কোম্পানি একই রকম কিন্তু পুরোপুরি এক নয় এরকম পণ্য বিক্রি করে থাকে, যেমন মোবাইল ফোন কোম্পানি, টুথপেস্ট কোম্পানি, পোশাকের ব্র্যান্ড। প্রাইভেট ওনারশিপ প্রোডাকশন ফিচার অফ, হ্যাঁ, উৎপাদনের উপায়ের ব্যক্তিগত মালিকানা কোন অর্থনীতির বৈশিষ্ট্য? ক্যাপিটালিস্ট মানে হচ্ছে পুঁজিবাদী, এটা সঠিক। তো আগের কোশ্চেনে ঠিক মেরেছি তো? হ্যাঁ, ঠিক মেরেছি আগের কোশ্চেনে। দেখলাম বন্ধুরা ঠিক মেরেছি কিনা। আচ্ছা, ক্যাপিটালিস্ট হচ্ছে পুঁজিবাদী, সঠিক, যেখানে হচ্ছে প্রাইভেট ওনারশিপ ও লাভের উদ্দেশ্যে পরিচালিত। সোশ্যালিস্ট হচ্ছে সমাজতান্ত্রিক, যেখানে সরকার উৎপাদনের উপায় নিয়ন্ত্রণ করে। মিক্সড হচ্ছে ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্টের কম্বিনেশন, এবং ডুয়াল হচ্ছে কম্বিনেশন অফ ফর্মাল সেক্টর অ্যান্ড ইনফর্মাল সেক্টর। এর মধ্যে প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ সম্পর্কে কোনটা ঠিক, এটা বলতে হবে বন্ধুরা। এই প্রথম হচ্ছে ইট প্রমোটস ইকোনমিক এফিসিয়েন্সি, এটা একটা অর্থনৈতিক দক্ষতা বাড়ায়, এটা ঠিক। তার কারণ হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো বেশি লাভের দিকে ফোকাস করে। নেক্সট হচ্ছে ডিলিমিটস দ্য ইন্টারফারেন্স অফ বিউরোক্রেসি, হ্যাঁ এটাও ঠিক। এটা আমলাতান্ত্রিক হস্তক্ষেপকে কমায়, তার কারণ হচ্ছে এটা গভর্নমেন্টের কন্ট্রোলটাকে কমিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে ইট লিডস টু মার্কেট ফেলিয়ার, মানে এটা বাজার ব্যর্থতা সৃষ্টি করে, এটা হচ্ছে হবে না বন্ধুরা। তার কারণ হচ্ছে লাভ হলে মার্কেট ফেলিয়ারের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে অপশন আমরা কোনটা করব? অপশন 1 and 2, তার মানে এ হবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি বন্ধুরা। অ্যাজ কম্পেয়ার টু মনোপলিস্টিক কম্পিটিশন দ্য ডিমান্ড কার্ভ ইন এ মনোপলি, হ্যাঁ, মনোপলি বনাম মনোপলিস্টিক প্রতিযোগিতায় চাহিদা রেখা কেমন হয়? এখানে প্রথমে বলি ইলাস্টিসিটি মানে কি। ইলাস্টিসিটি ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, অর্থাৎ যদি বাজারে দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, যদি দাম কমে তাহলে চাহিদা বাড়বে। কিন্তু মনোপলিতে কি হয়, একটাই মাত্র বিক্রেতা থাকার জন্য যেহেতু তার কোনো বিকল্প চাহিদা নেই, তাই যদি দাম বেড়ে যায় চাহিদা কমাবার কোনো রাস্তা নেই, তাই এটা হচ্ছে লেস ইলাস্টিক। নেক্সট হচ্ছে ফিচার্স অফ ক্যাপিটাল গুডস, মানে হচ্ছে পুঁজি সামগ্রীর বৈশিষ্ট্য কি? প্রথমে বুঝে নিই যে ক্যাপিটাল গুডসটা আসলে হচ্ছে কি। এগুলি হচ্ছে সেই সমস্ত পণ্য যেগুলো উৎপাদনের জন্য ব্যবহৃত হয় কিন্তু ফাইনাল গুডস নয়, যেমন কারখানার বিল্ডিং, যন্ত্রপাতি। একটি মেশিনকে বহু বছর ব্যবহার করা হয় এবং এগুলি টিকে থাকে। তাহলে গিফেন গুডস হচ্ছে নিম্নমানের পণ্য। আচ্ছা, ডিউরেবল মানে হচ্ছে টেকসই, এটাই হবে বন্ধুরা। আহ, যন্ত্রপাতি বা সরঞ্জাম দীর্ঘস্থায়ী হয়। অপশন সি তো ইনএক্সপেন্সিভ এবং অপশন ডি হচ্ছে ইনফেরিয়র গুডস, এগুলো হবে না। এই দুটো লিস্টকে ম্যাচ করতে হবে বন্ধুরা। এটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 2024, অর্থাৎ একদম লেটেস্ট এক্সামের কোশ্চেন। আচ্ছা, আমি একটা একটা করে বোঝাচ্ছি বন্ধুরা। প্রথমে আসি মাইক্রো ক্রেডিট।
মাইক্রো ক্রেডিটের অর্থ হলো ক্ষুদ্র ঋণ। এটি দরিদ্র বা নিম্ন আয়ের এন্টারপ্রেনিয়রদের দেওয়া হয়, যারা সাধারণ ব্যাংক থেকে ঋণ পেতে অযোগ্য। সাধারণত এটি ব্যবসা শুরু করার জন্য বা আয় বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে। তাহলে এটা হচ্ছে অপশন 4 হবে। নেক্সট হচ্ছে মাইক্রো সেভিংস। মাইক্রো সেভিংস হলো এমন ছোট সঞ্চয়ের ব্যবস্থা যা দরিদ্র মানুষ কম পরিমাণে অর্থ সঞ্চয় করেও ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করতে পারে। তাহলে এটা হচ্ছে অপশন 1 হবে এখানে। অপশনগুলো দেখে নেবেন বন্ধুরা। সি হচ্ছে মাইক্রো ইন্স্যুরেন্স। মাইক্রো ইন্স্যুরেন্স হলো ক্ষুদ্র বীমা সংস্থা যা নিম্ন আয়ের মানুষদের নির্দিষ্ট ঝুঁকি, যেমন স্বাস্থ্য, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ থেকে আর্থিক সুরক্ষা দেয়। এর প্রিমিয়াম খুব কম হয়। এটি সমাজের সেই অংশকে সুরক্ষা দেয় যাদের জন্য সাধারণ বীমা প্রিমিয়াম বহন করা সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে অপশন 2 হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে সোশ্যাল কোল্যাটারাল। এটা হচ্ছে একটা সামাজিক জামানত। এটা হচ্ছে এক ধরনের ধারণা যেখানে ঋণদাতারা জামানতের বদলে একটা লোকের উপর নয়, বরং পুরো গ্রুপের দায়বদ্ধতা ব্যবহার করে। যেমন হচ্ছে একজন সদস্য যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে সেই ব্যক্তিটি নয়, সম্পূর্ণ দল তার দায়ভার বহন করবে। তাহলে এটা চলে আসবে অপশন 3-তে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি বন্ধুরা। লিবারালাইজেশন মানে হচ্ছে উদারীকরণের সংজ্ঞা কি? আচ্ছা, লিবারালাইজেশন হলো এমন একটি অর্থনৈতিক নীতি যার মাধ্যমে সরকার অর্থনীতির ওপর থেকে বিভিন্ন নিয়ন্ত্রণ এবং বিধিনিষেধকে কমায়, যাতে করে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক কার্যকলাপ আরও মুক্ত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যকে সহজতর করা, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে প্রতিযোগিতা ও দক্ষতা বাড়ানো। আগে ভারতীয় বাজারে বিদেশি কোম্পানির ব্যবসা করতে অনেক অনুমতির দরকার হতো, কিন্তু 1991 সাল থেকে লিবারালাইজেশনের পর সেটা সহজ হয়েছে। তাহলে এর উত্তর হবে ডি, দ্য প্রসেস অফ রিডিউসিং অর রিমুভিং গভর্নমেন্ট রেগুলেশনস অ্যান্ড রেস্ট্রিকশনস অন ইকোনমিক অ্যাক্টিভিটিস। লাস্ট প্রশ্নে যাচ্ছি বন্ধুরা। এটা একটু ডিফিকাল্ট আছে বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। Which theory is used to make long-run predictions about exchange rate in a flexible exchange rate system? দীর্ঘমেয়াদে বিনিময়ের হারের আগে থেকে আভাস দিতে কোন তত্ত্ব ব্যবহৃত হয়? তাহলে প্রথমে জানা যাক যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটটা কি। ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি দেশের মুদ্রার বিনিময়ের হার বাজারের চাহিদা ও যোগানের উপর, অর্থাৎ মার্কেট ফোর্সের উপর ভিত্তি করে ওঠানামা করে। সরকার এখানে হস্তক্ষেপ করে না। এর উত্তর হলো আপনার পারচেসিং পাওয়ার প্যারিটি। প্যারিটি মানে হচ্ছে সমতা। পারচেসিং পাওয়ার প্যারিটি হলো এমন একটি অর্থনৈতিক তত্ত্ব যা বলে যে দুটো দেশের মুদ্রার বিনিময় হার এমন হওয়া উচিত যাতে উভয় দেশে একসাথে একই পরিমাণ গুডস অথবা সার্ভিস কেনা যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরুন ভারতে 1 কেজি চালের দাম 50 টাকা, আবার আমেরিকাতে 1 কেজি চালের দাম $1। তাহলে পিপিপি অনুযায়ী এক্সচেঞ্জ রেটটা কী হবে? যদি 1 USD ইকুয়াল টু আমাদের 50 টাকা, কারণ উভয় দেশে 1 কেজি চাল কিনতে যা খরচ হচ্ছে তা সমান করা হচ্ছে। কিন্তু বাস্তবে যদি $1 যদি 80 টাকা হয়, কিন্তু পিপিপি অনুসারে হওয়া উচিত ছিল 50 টাকা, তাহলে কি দেখা যাচ্ছে? আমেরিকানরা 80 টাকা দিয়ে ভারতে বেশি চাল কিনতে পারবে। ভারতীয় চাল আমেরিকার কাছে সস্তা মনে হবে, ফলে আমেরিকানরা ভারত থেকে চাল আমদানি বেশি করবে, অর্থাৎ তারা ভারতে বেশি ডলার পাঠাবে চাল কিনে আনতে। ফলে বাজারে ডলারের যোগান বাড়বে, যাতে করে ডলারের দামটা ধীরে ধীরে কমতে শুরু করবে, কারণ চাহিদার তুলনায় সরবরাহ বেশি। অন্যদিকে আমেরিকানরা রুপি কিনছে বলে রুপির চাহিদা বাড়ছে, চাহিদা বলে রুপির দাম বাড়বে, এতে রুপি আরও শক্তিশালী হতে শুরু করবে, আর এক্সচেঞ্জ রেটটা ধীরে ধীরে পিপিপি অনুপাতে 1 USD ইকুয়াল টু 50 টাকায় ফিরে আসবে। ওকে ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে করে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।